হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি ধীরে ধীরে একটা একটা করে ভিডিও তৈরি করছি। আপনার এই জাপানে কেয়ার গিভার ভিসা এবং কী ধরনের ওয়ার্ক, কী ধরনের সুযোগ সুবিধা, এই বিষয়ে কমপক্ষে হলেও আমি 100-র বেশি রিকোয়েস্ট পেয়েছি। সেজন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। আপনারা কি জানেন, শুধুমাত্র এক টুকরো সার্টিফিকেট আর সামান্য জাপানিজ ভাষাজ্ঞান থাকলেই আপনি জাপানের মতো উন্নত দেশে বৈধভাবে কাজ করতে পারবেন। এবং কেয়ার গিভার ভিসা এমনই একটা সুযোগ যেটা কিনা হাজার মানুষকে জাপানে স্থায়ী জীবনের পথে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কেয়ার গিভার ভিসাটা কি, কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে, বেতন, সুযোগ সুবিধা, ঝুঁকি, পরিবার আনতে পারবেন কি পারবেন না, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এবং ভিডিওটির শেষের দিকে আপনাদের জন্য একটি বোনাস রয়েছে, সুতরাং ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করুন। চলুন এবার আমরা দেখি কেয়ার গিভার ভিসাটা কি। কেয়ার গিভার বলতে আমরা বুঝি এমন একজন ব্যক্তি যিনি মূলত বয়স্ক, অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম মানুষের সেবা কিংবা যত্ন করবেন। আপনারা জানেন, জাপানে বয়স্ক লোকদের সংখ্যা দিনে দিনে মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। অপরদিকে শিশুর জন্মহার কমে যাচ্ছে, যেটা কিনা জাপানের জন্য একটি খুবই বড় ধরনের সমস্যা। এবং জাপানে এই চাহিদা ভয়ানক রকমভাবে বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে 2040 সালের দিকে জাপানে 34 লক্ষ কেয়ার গিভারের প্রয়োজন হবে। সেক্ষেত্রে বুঝতে পারতেছেন, আমরা গরিব দেশের মানুষদের জন্য একটা দারুণ সুযোগের সৃষ্টি করবে। এই চাহিদা পূরণের জন্য জাপান সরকার বিদেশিদের জন্য চালু করেছে কেয়ার ওয়ার্কার ভিসা, যার মূল দুই ধরন হলো টিআইটিপি এবং এসএসডাব্লিউ, যেটাকে আমরা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বলে থাকি। আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি। তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি। আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো, এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলুন এখন আমরা এই ভিসার ধরন ও পার্থক্য বোঝার চেষ্টা করি। টিআইটিপি এর মানে হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। এই ভিসাটার মাধ্যমে সাধারণত ট্রেনিং ভিসার আয়োজন করা হয় এবং তার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 5 বছর। সাধারণত কোম্পানির মাধ্যমে আসা বাধ্যতামূলক। এবং এসএসডাব্লিউ মানে হচ্ছে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার, সরাসরি কাজের ভিসা, মেয়াদ 5 বছর। এক্ষেত্রে আপনি এসএসডাব্লিউ 1 কিংবা এসএসডাব্লিউ 2 যে কোনোটাই হতে পারে। আপনার এসএসডাব্লিউ 1 এর ক্ষেত্রে আপনার 5 বছর মেয়াদ হবে এবং এসএসডাব্লিউ 2 এর ক্ষেত্রে মেয়াদটা সীমাহীন, এখানে কোনো মেয়াদ নাই। এখানে আপনার বেতনও ভালো, সুযোগ সুবিধাও ভালো। আপনি একটার থেকে আরেকটাতে চেঞ্জ করে, যেমন এসএসডাব্লিউ 1 থেকে এসএসডাব্লিউ 2-তে চেঞ্জ করে ভবিষ্যতে আপনার জাপানে পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবেন। অনেক ধরনের সুযোগ সুবিধাই আছে। এই এসএসডাব্লিউ ভিসায় আপনি যে কাজগুলো করতে পারবেন তার মধ্যে হলো নার্সিং এইড, এল্ডারলি হোম অ্যাসিস্ট্যান্ট, মানে বয়স্কদের আপনার অ্যাসিস্ট্যান্স হেল্প করতে হবে, এবং বিভিন্ন ক্লিনিকে আপনি কাজ করতে পারবেন। চলুন এবার আমরা দেখি আপনার কি কি ধরনের যোগ্যতা লাগবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কিংবা
ডিপ্লোমা সমতুল্য একটা ডিগ্রি থাকতে হবে। আপনার জাপানিজ ভাষার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, JLPT N4 কিংবা JFT বেসিক A2 পাস করতে হবে। আপনার কেয়ার গিভার পরীক্ষা যেমন জাপানস স্কিল টেস্ট, প্রোমেট্রিক পাস করতে হবে এবং মেডিকেল টেস্ট ফিটনেস প্রমাণ করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে আপনি অনেক এজেন্সি পাবেন। এখন তারা বিনামূল্যে ভাষার ট্রেনিং, স্কিল ট্রেনিং এবং অন্য ধরনের ট্রেনিংও দিয়ে থাকছে। চলুন আমরা এবার দেখি এর স্যালারি ও সুযোগ সুবিধা। প্রথমে আমরা আসব স্যালারি। প্রথমে বেতন রেঞ্জ হবে আপনার প্রাথমিকভাবে 1,80,000 ইয়েন থেকে 2,50,000 ইয়েনের মধ্যে। বাংলাদেশি টাকায় মোটামুটি 1,30,000 থেকে 1,80,000 টাকার মতো হতে পারে। এবং জাপানে যেহেতু লোক সংখ্যা কম, আপনার ওভারটাইম থাকবে, ওইখান থেকে আপনি কিছুটা মোটামুটি 20% ইনকাম করতে পারবেন। বোনাসের ক্ষেত্রে আপনার এটা ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানির মাধ্যমে আসতেছেন তাদের পলিসির উপরে। কিছু ক্ষেত্রে আপনি বোনাসও পাবেন এবং কোম্পানির আপনার উপর নির্ভর করবে আপনার অবসান, খাওয়া দাওয়ার ফ্রি এবং অন্যান্য অ্যালাউন্সগুলো। এবার আমরা জানব কেয়ার গিভার ভিসার সুবিধাগুলো। জাপানে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। SSW ও TITP দুই ধরনের ভিসা ক্যাটাগরি, যেটা আপনাকে জাপানে পুরোপুরি বৈধভাবে কাজ করার সুযোগ দেবে এবং আপনার নির্ধারিত বেতন এবং ওভারটাইম, যেটা আমি বলে আসলাম এখনই, যে বেতন হিসাবে 1,80,000 থেকে 2,50,000 ইয়েনের মধ্যে হবে এবং আপনি অতিরিক্ত কিছু ওভারটাইমের সুযোগ সুবিধা পাবেন। এবং অনেক কোম্পানি আপনাকে আবাসন সুবিধাও দেবে, বাড়ির জন্য কিংবা ডরমেটরির জন্য হয়তো ফ্রিভাবে থাকতে পারবেন কিছু, কিংবা কোম্পানি হয়তো অর্ধেক পেমেন্ট করবে, সেটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপরে। এবং ভবিষ্যতে সেকেন্ড ক্যাটাগরি ভিসায় রূপান্তরযোগ্য, যেরকম আপনি SSW কিংবা TITP থেকে SSW2-তে রূপান্তর করতে পারবেন। SSW1 ভিসা থাকলে আপনি অভিজ্ঞতা ও JLPT যদি আপনি লেভেল বাড়াতে পারেন তাহলে আপনি অনায়াসেই SSW2-তে রূপান্তরিত করতে পারবেন, যেটা আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পথে নিয়ে যেতে পারে। কারণ আমি বারবার আগে থেকে বলে আসছি যে জাপানের লোক সংখ্যা কমে যাচ্ছে এবং 2040 সালের দিকে প্রায় 34 লক্ষ কেয়ার গিভারের প্রয়োজন হবে। এবং আপনার আর একটা 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, আপনি যদি মানুষকে সেবা করতে চান, দেখাশোনা ও মানুষের সেবা করার যদি সুযোগ চান, তাহলে এটা হতে পারে আপনার জন্য দারুণ একটা পেশা। এবং 6 নম্বর পয়েন্ট আমি বলবো যে জাপানি ভাষা শেখার সুযোগ। কারণ আপনি যখন ডাইরেক্টলি জাপানিজদের সাথে কাজ করবেন, আপনি যদি কিছু নাও জানেন, আপনি ছোট বাচ্চাদের মতো একটু একটু করে জাপানিজ ভাষা শিখে যাবেন। এবং আপনি যদি নিজের থেকে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করেন প্লাস জাপানিজদের সাথে থাকেন, তাহলে আপনি দারুণ লেভেলের ভাষা শিখে যেতে পারবেন, যেটা কিনা আপনার পরবর্তী জাপানের এক্সটেন্ডেড লাইফ, মানে আপনি যদি থেকে যেতে চান, অন্য কোনো ভিসায় চেঞ্জ করতে চান, দারুণভাবে হেল্প করবে। যে কোনো কিছুর সুবিধা থাকলে তার অসুবিধাও থাকবে। চলুন এবার আমরা দেখি কেয়ার গিভার ভিসার অসুবিধাগুলো কী কী। প্রথমে আসবে 1 নম্বরে যে ভাষাগত বাধা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। SSW কিংবা TITP উভয় ক্ষেত্রেই আপনাকে JLPT N4 বা JFT বেসিক A2 কমপ্লিট করতে হবে। শুরুতে জাপানি ভাষা না জানলে কাজ করতে ও কমিউনিকেশন করতে সমস্যা হতে পারে। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো, মানসিক ও শারীরিক চাপে থাকা একটা পেশা এটা। আপনি যেহেতু একজন অসুস্থ মানুষকে কিংবা একজন বয়স্ক মানুষকে সেবা দিবেন, সুতরাং কাজটা কিন্তু অতটা সোজা না। আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী একজন মানুষ হতে হবে। আপনি যদি পরিশ্রম করতে না পারেন কিংবা আপনার ধৈর্য শক্তি যদি কম থাকে, কিংবা আপনি যদি এরকম একটা মানুষ হন যে কিছুতেই খেপে যান, কমপ্লেন করেন, তাহলে কিন্তু এই পেশাটা আপনার জন্য না। 3 নম্বর পয়েন্ট আমি বলবো, TITP ভিসা এক্সটেনশন সীমিত। TITP ভিসায় সাধারণত 3 থেকে 5 বছরের মধ্যে দেশে ফিরতে হয়
SSW এর তুলনায় এই ভিসা ভবিষ্যৎ অনেকটাই সীমাবদ্ধ। এবং 4 নম্বর অসুবিধা আমি যেটা দেখি সেটা হলো SSW1 ক্যাটাগরির অধীনে আপনি পরিবারকে জাপানে আনতে পারবেন না। আপনি যদি SSW1 থেকে SSW2-তে চেঞ্জ করতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি আপনার পরিবারকে জাপানে আনতে পারবেন। এবং 5 নম্বরটা হচ্ছে কিছু ক্ষেত্রে বেতন কম হতে পারে। আপনার কোন এলাকায় থাকবেন সেটার উপর নির্ভর করে, এলাকাটা যদি অনেক গ্রামের দিকে হয় কিংবা ছোট একটা শহর হয় সেক্ষেত্রে আপনার বেতনটা কিছুটা কম হতে পারে। চলুন এবার আমরা দেখে নেই কিছু ভুল ধারণা এবং অজানা তথ্য। অনেকের ভুল ধারণা আছে যে কেয়ার গিভার মানে শুধু বৃদ্ধদের ডায়াপার পরিবর্তন করা। আসলে এটা ঠিক না। কেয়ার গিভার হচ্ছে এমন একটি পেশা যে আপনি একজন অসুস্থ মানুষ কিংবা একজন বৃদ্ধ মানুষকে তার দৈনন্দিন জীবনে সব ধরনের হেল্প করে থাকবেন এবং তার পাশে থাকবেন। এবং একটা কথা অনেকেই বলে না, এই কাজ করে কিন্তু আমি আগে বলে আসলাম আপনি আপনার ভাষা জাপানিজ ল্যাঙ্গুয়েজকে দারুণভাবে এগিয়ে নিতে পারবেন, যা ভবিষ্যতে আপনার অন্য একটা জবে ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি যে আপনি জাপানিজ ভাষা যদি না জানেন, আপনার কাছে যত বড় স্কিলই থাকুক, আপনি এই দেশে দাঁড়াতে পারবেন না। আপনি এই দেশে একজন পঙ্গু মানুষ। সেই ক্ষেত্রে আপনি যেহেতু এই ভিসা এসে জাপানিজদের সাথে কাজ করবেন, আপনি দারুণভাবে জাপানিজ শিখে যেতে পারবেন। চলুন এবার আপনাদেরকে আমি একটা বাস্তব গল্প এবং কিছুটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। আপনাদের বলি একজন বাংলাদেশি তরুণীর কথা, যার নাম হচ্ছে নাজমা। উনি বাংলাদেশ থেকে JLPT N4 দিয়ে কেয়ার গিভার হিসাবে জাপানে টোকিওতে আসে। আজ তিনি SSW ভিসা থেকে জাপানের নার্সিং স্কুলে ভর্তি হয়ে N2 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন। এখন তার স্বপ্ন জাপানের পার্মানেন্ট রেসিডেন্টশিপ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি খুব শক্ত হন মনের দিক দিয়ে এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে, আপনি কিন্তু জাপানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পর্যন্ত চলে যেতে পারবেন। চলুন এবার আমরা দেখি কিভাবে আবেদন করবেন। আপনি চাইলে 2টি উপায়ে আবেদন করতে পারেন। নাম্বার 1 হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে, TITP কিংবা SSW-তে, অথবা নিজে সরাসরি জব অফার পেয়ে SSW-তে আপনি আসতে পারেন। আপনাদের ভিডিওর শুরুর দিকেই বলে এসেছি যে শেষের দিকে যে একটা বোনাস দেওয়ার চেষ্টা করব। সেই বোনাসটা হলো, আপনি একটু আপনার জানা দরকার যে কেয়ার গিভার এবং নার্সের মধ্যে পার্থক্য কী। আপনি কেয়ার গিভার হিসাবে এসে কিন্তু জাপানে যদি পরিশ্রম করেন, JLPT-তে লেভেল আগায় নেন, জাপানিজ নার্সিং পরীক্ষায় পাশ করেন, তাহলে কিন্তু আপনি জাপানে নার্স হিসাবে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে প্রথমেই চলেন আমরা দেখি কাজের ধরন। কেয়ার গিভার মানে হচ্ছে দৈনন্দিন সহায়তা করা, আর নার্স কিন্তু আপনার চিকিৎসার সহায়তা করবে। বেতনটা দেখেন, কেয়ার গিভার 1,80,000 থেকে 2,50,000, নার্স হচ্ছে 2,50,000 থেকে 4 লক্ষ ইয়েনের মধ্যে। এবং JLPT-র আপনার রিকোয়ারমেন্টটা কেয়ার গিভার N4 N3 এবং নার্স হচ্ছে N2 কিংবা N1 লেভেল। এবং ভিসা হবে আপনার কেয়ার গিভারের ক্ষেত্রে TITP কিংবা SSW, নার্সের ক্ষেত্রে আপনার খানঘোষি ভিসা কিংবা EP ভিসা হবে। এবং লাইসেন্সের ক্ষেত্রে আপনার কেয়ার গিভারের প্রয়োজন নেই SSW ছাড়া। আপনার নার্সের ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় JNC লাইসেন্সের দরকার হবে। এটা আমি আপনাদের কি জন্য বোনাস হিসাবে বললাম, আপনারা অনেকেই জাপানে এসে কেয়ার গিভার করে হয়তো চলে যাবেন কিংবা ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে কি করে এটাকে আরও বাড়াবেন কিংবা আরও ভালো সুযোগ সৃষ্টি করবেন। সেক্ষেত্রে আপনি জাপানে আসার পরে প্রথমে যদি আপনার কাজ করতে করতে JLPT-টা আগায় নিতে পারেন এবং নার্সিং পরীক্ষাগুলো দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লাইফ পুরা চেঞ্জ হয়ে গেছে। পরিশেষে আমি বলতে চাই, কার কার জন্য কেয়ার গিভার ভিসাটা ভালো হতে পারে। আমি জানি অনেকেরই বাংলাদেশ থেকে 12-13 লাখ টাকা খরচ করে জাপানিজ ল্যাঙ্গুয়েজে আসা সম্ভব না আর্থিকভাবে। আবার
আপনার বাংলাদেশ থেকে সরাসরি 15-16 লাখ টাকা দিয়ে জব ভিসা ম্যানেজ করে আসাও কঠিন ব্যাপার। সুতরাং আপনি যদি খুব কম খরচের মধ্যে একটা রিলায়েবল ওয়েতে জাপানে প্রথমে এন্ট্রি করতে চান এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে একটু একটু আগাতে চান, তাহলে কিন্তু এই ভিসাটা আপনার জন্য ভালো হতে পারে। এক্ষেত্রে আপনার কাছে JLPT N4 কিংবা JFT A2 সার্টিফিকেট থাকতে হবে। আপনি মানুষের সেবা করতে যদি ভালোবাসেন, তাহলে আপনি এইটা আপনার জন্য একটা বেস্ট ফিট। এবং এখন যেটা বললাম যে আপনি যদি জাপানে স্থায়ী হতে চান, তাহলে এটা হতে পারে আপনার জাপানের ঢোকার একটা মাধ্যম। এবং পরিশেষে বলবো, আপনি একজন এন্ট্রি লেভেল জব সিকার, বিদেশে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, এরকম যদি একজন পার্সন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম সেরকম বড় পয়সা খরচ না করেই আপনি বৈধভাবে জাপানে ঢুকতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।